আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আহ, গতকাল ভারতীয় নিকেতন চট্টোপাধ্যায়ের তার কিছু কথা গতকাল বলেছিলাম আপনাদের সামনে। এখন ঘটনা হচ্ছে যে ওসব কথা বাদ দিয়ে দিই। এখন ভারতীয় পত্রপত্রিকা যেভাবে কথাগুলো বলা হচ্ছে সেই প্রসঙ্গে কথা বলা। আসলে আমাদের এই দেশে যে রেভুলেশন, এটাকে আমরা বলি রেভুলেশন, যে ছাত্রদের দ্বারা যে রেভুলেশনটা হয়ে গেল, এটা আপনি ফরাসি বিপ্লব বলতে পারেন, রুশ বিপ্লব বলতে পারেন, সব জায়গায় এটা, এই বিপ্লবটা আপনি বলতে পারেন। এই বিপ্লবটার কিন্তু অনেকটা তাৎপর্য। আর এই বিপ্লবটা করতে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু এখানে আসে না। এখানে কিন্তু ছাত্ররাই আসছে। ছাত্রদের মানে তারা যখন শুরু করেছে, তারপরে কিন্তু সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু একাত্মতা হয়ে গেছে। তখন কিন্তু পলিটিক্যাল বা অন্য কোনো সাধারণ মানে সর্ব ধরনের মানুষ এখানে কিন্তু একদম অ্যাড হয়ে গেছে। যার ফলে কি হয়েছে, এইটা কিন্তু খুব দ্রুত কিন্তু ত্বরান্বিত হয়ে গেছে। এটা যদি আমরা বলি যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লব, এটা কিন্তু কোনো অংশে কিন্তু কম না। ছাত্রদের যে এই রেগুলেশন, এখন এই রেগুলেশন পরবর্তীতে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, একটু বিশৃঙ্খলা দেখা দিবে। এইটাই হয়তো স্বাভাবিক। গতকাল আপনারা জানেন বাংলাদেশের যে থানাগুলো আছে এগুলো কিন্তু সবগুলো অনেকে জ্বালিয়ে দিয়েছে। পুলিশ কিন্তু এখন অসহায় হয়ে পড়েছে। এখন এই যে এই যে 15 বছরের ক্ষোভ, একটা স্বৈরাচারী রেজম, এই রেজিউমটা এই যখন মনে করেন পদত্যাগ করবে, সব জায়গায় কিন্তু এই রকম পরবর্তীতে এই রকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনারা দেখেন রোমানিয়ার যে চচেস্কু, আপনার কথা মনে আছে যে রোমানিয়ার চসেস্কুর গভর্নমেন্ট যখন ফল করলো, তখন কিন্তু জনগণ সেখানেও কিন্তু এরকম একটা কিন্তু ঝামেলা। কারণ এই রেগুলেশনগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল দ্বারা হয় না, এই রেগুলেশনগুলো কিন্তু সাধারণ আম জনতার কাছ থেকে আসে। বাংলাদেশে এইরকম একটা রেভলিউশন হয়েছে, রেভলিউশন পরবর্তী কিন্তু কিছু অরাজকতা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় যে এই যে থানাগুলো এখন কিন্তু আনসেফটি হয়ে গেছে। এখানে কোনো সেফটি নাই, এখানে অনেক মানুষ মারা গেছে, পুড়িয়ে ফেলাইছে। বাংলাদেশের মনে করেন যে এতগুলো থানার মধ্যে তো সব পুলিশ খারাপ না, যারা কিছু আছে, হ্যাঁ মানলাম এই 15 বছরে কিছু পুলিশ দলীয় ক্যাডারের মতো আচরণ করেছে, দলীয় ক্যাডারের মতো আলোচনা করেছে, মানে করছে। নির্বিঘ্নে তারা গুম খুন এবং জঙ্গি নাটক সেজে যে ধরনের ব্যবসা বাণিজ্য করেছে, যার ফলে কিন্তু এই 15 বছরের ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে কিন্তু মানে আসছে। একদম মানে বিভিন্ন বাণিজ্যতে তারা লিপিবদ্ধ হয়ে গেছে। আর তো যাই হোক, আচ্ছা টেলিফোনটা পরে পরে কথা বলি। যাই হোক, যে কথা কথা হচ্ছে যে এইরকম একটা গভর্নমেন্ট 15 বছর থাকলে পরে কিন্তু মানুষের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আপনারা দেখেন লিবিয়াও কিন্তু এরকম হয়েছিল, দেখেন সেখানকার মানুষগুলো কিন্তু গাদ্দাফির সব, আজকে দেখেন গণভবনে মানুষজন কিন্তু কি করছে, সব হাঁস ছাগল মাছ সবই নিয়ে যাচ্ছে। 15 বছরের যে ক্ষোভ, এই ক্ষোভগুলো কিন্তু মানুষ মানে ভুলতে পারে না। আর সব পুলিশ যে খারাপ তা বলবো না, পুলিশরা এখন কিন্তু আনসেফটি হয়ে যাচ্ছে। তারাও তো আমাদের ভাই। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকে আছে যারা হয়তো একটা সিপাই কিংবা একটা এএসআই, খুব জোর হইলেও তারা অনেকে এসআই, এরা কিন্তু আমাদেরই কারোর না কারো ভাই, কারো না কারো বোন, কারো না কারো ইয়ে, বারবার ফোন আসছে। যাই হোক, এই কথাটা হচ্ছে যে এই যে 15 বছর এই রেজিমকে টিকে থাকার জন্য কিন্তু অনেক পুলিশ, বিশেষ করে তারা দলীয় ক্যাডারের মতো কিন্তু আচরণ করেছে। জঙ্গি নাটক করে অনেকে নিরপরাধ মানুষকে কিন্তু গুম খুন করেছে। তারা কিন্তু সহজে র্যাবে আছে অনেকে। এই যে দীর্ঘ 2টা সপ্তাহ আপনারা দেখছেন
যে এমন পুনরায় নিরাপত্তার মানুষকে এবং ছাত্রদেরকে কিভাবে পাখির মতো গুলি করে মারছে, একটা শিশু বাচ্চাও কিন্তু বাদ যায় না। প্রচুর, এই যে আমার বাড়ির উপর দিয়ে দেখেন প্রচুর হেলিকপ্টার গেছে, এখানে গেছে। আমরা বুঝতেছি, আমরা দূর থেকে বুঝতেছি, দেখতেছি যে কি প্রকার তারা হেলিকপ্টার থেকে আপনার গুলি করতেছে বা ফায়ার করতেছে, যাই করতেছে, যে যে জিনিসগুলো আপনারা দেখছেন ছবিতে, যে একটা ছাত্রকে তাদের ভেহিকেল থেকে মেরে ফেলাই দিছে। এটা কি, এই যে 15 বছরের এই যে ক্ষোভ, এই ক্ষোভগুলো কিন্তু মানুষ আজকে ঝাড়ছে। এই যে থানা পুড়িয়ে দিচ্ছে, ওখানে জানি না কোনো কনস্টেবল আছে কিনা, কোনো একজন পুলিশ আছে না, তো মানুষ, তো ওই যে মানুষ যে পুড়ে দিচ্ছে। এই জন্য আপনারা কি কারণে, আপনাদের মধ্যে কি একটা সুস্থ বিবেক নাই? দলীয় বাহিনীর মধ্যে দুইটা পয়সা খাওয়ার জন্য আপনারা কাকে, এই পয়সাটা কাকে খাওয়াবেন? বউ বাচ্চাকে খাওয়াবেন? এত টাকার পাহাড়, এই যে বেনজির কত লুটতারাজ করেছে, সব কিছু করেছে। তা আসলে এইটা একটা কথা, এই যে রেগুলেশনটা হয়ে গেলে, এই রেগুলেশন পরবর্তীতে কিন্তু মনে করেন এইরকম একটা বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। আর ভারতীয় পত্রপত্রিকার কথা তো আর বলে লাভ নাই, যে কথার জন্য গতকালকে আমরা আলোচনা করেছিলাম। তারপরে তাদের সুখবধ হয়েছে। আমরা অনেক সময় এই যে বলি যে গতকাল যাত্রাবাড়িতে দেখছি যে পুলিশ মেরে ফেলেছে, থানার আগুন জ্বালায় দেওয়া হয়েছে, এরকম ভাটারা থানায় হয়েছে, তারপর সাভারে একটা থানায় গোলাগুলি হয়েছে। হ্যাঁ, অনেকে বলতেছে যে এটা ভারতীয় পুলিশ, এটা সেটা। আসলে না, এটা আসলে একটা গুজব। আমি মনে করি এটা একটা গুজব। কারণ কি, পুলিশরা, ভারতীয় পুলিশ এখানে আসতে যাবে না। এখন একটা মানুষ বাঁচার জন্য কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল রোগ। যদি যুদ্ধক্ষেত্রে বাঁচার জন্য কিন্তু মানুষ অন্ধকারে দেখা গেল দিক বিদিক গুলি করে তাদের বাঁচার জন্য, গুলি করে যদি বাঁচায়, এটাই কিন্তু হয়েছে। এখানে কিন্তু কোনো ভারতীয় পুলিশ এখানে আসে না। আর ভারতীয় পুলিশ এখানে আসতে যাবে কোন দুঃখে? হয়তো অনেকে বলবে ভারতীয় না, ভারতীয় কোনোদিন। তারপরে আমরা অনেক শুনছিলাম যে যারা ফরেন পলিসি বা স্ট্র্যাটেজিক্যাল জিনিস বুঝে না, তারাও সেগুলো অনেকে মন্তব্য করে যে ভারত এখানে ঢুকেছে, টয় সব। রয়ের কাজ কেন বাংলাদেশে, কেন সারা পৃথিবী কিন্তু প্রতিটা দেশের গোয়েন্দা সংস্থা কাজ করে, কারণ তাদের গভর্নমেন্টের কিন্তু একটা ফরেন পলিসি থাকে, তাদের একটা স্বার্থ থাকে, তার একটা কূটনীতি থাকে। যেহেতু ভারতের এখানে ব্যবসা বাণিজ্য ট্রানজিট অনেক কিছু আছে, থাকাটা অস্বাভাবিক কিছু না। কারণ আমাদের আর্মিরা তো সব জায়গায় পৌঁছাইতে পারতেছে না। তাদের এখন নতুন কাজ হবে যে একটা মানে টেম্পোরারি গভর্নমেন্ট, বা যেটাকে আমরা বলি ইন্টেরিয়র গভর্নমেন্টের তৈরি করে তাদের কাজটাকে হালকা করা। তারা কিন্তু সব জায়গায় পাহারা দিতে পারতেছে না, যার ফলে কিন্তু অনেক সমস্যা হবে। আর দেখেন আজকে দলীয় ক্যাডার, আওয়ামী লীগের দলীয় ক্যাডার বলেন, অন্যরা বলেন, তাদের কাছে কিন্তু এখনো প্রচুর অস্ত্র হয়ে গেছে। হয়তো অনেক সময় দেখা গেলো এই অস্ত্র দিয়ে তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আর এই অস্ত্র দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু আমাদের এই রেগুলেশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে। যার ফলে কিন্তু এই যে একটা সমস্যা, এই সমস্যা কিন্তু একলা কিন্তু আর্মি পারবে না। কারণ বাংলাদেশে 2.5 লক্ষ আর্মি আছে, খুব জোর হলো 10 থেকে 12 ডিভিশন আর্মি আছে। আমি কত ডিভিশনে কত হয় তা জানি না, এখন নতুন হিসাব। এদের পক্ষে কিন্তু সারা বাংলাদেশটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। আর এই জন্য প্রতিটা রাজনৈতিক দলকে অবশ্যই একটা সুশৃঙ্খল হতে হবে। রেগুলেশনটা যে হয়েছে, রেগুলেশনটা কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু মানে কি টিকিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমরা যে রয়ের কথা বলতেছি, এটাকে বলছে না, এই আমাদের প্রেতাত্মা, আওয়ামী প্রেতাত্মা কিন্তু এখানে বিশৃঙ্খলা করতে পারে। এগুলো কিন্তু আপনার প্রশাসনে আছে, সব জায়গায় আছে, আর্মিতে আছে, যেগুলো এখনো মানে চাকরি করতেছে। এই প্রেতাত্মাগুলো কিন্তু একটু করতে পারে। আর ভারত জানে যে এই রেজিমটা দীর্ঘদিন অগণতান্ত্রিক হতে একটা কি, এই ডেমোক্রেসি এটাতে কলাপস করবে, এইটা একটা রেভলিউশন হবে, তারাও জানতো। আসলে তাদেরও দোষ দিয়ে লাভ নাই, তাদের তো কিছু মানুষ প্রতিবাদ করেছে, হিন্দু টাইমস, বাংলা বাজার সব কিছু কিন্তু তুলে ধরছে। এমনকি কলকাতার ছাত্ররাও দেখছেন, আপনারা নিজেরাই দেখছেন যে কলকাতার ছাত্ররাও কিন্তু প্রতিবাদ করেছে। দ্য হিন্দুস টাইম কিন্তু আমাদের ভালো ভালো ব্যক্তিদের কিন্তু একটা সাক্ষাৎকার নিয়েছিল যে কি হচ্ছে না হচ্ছে, ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, আমরা আসলে গুজবে এমনভাবে কান দিচ্ছি, এই গুজবটা আমরা মানে গুজব সইতে এখন আমরা গুজবকে আমরা সত্য মনে করি। তো যাই হোক, এই যে 15 বছরে
যত ক্ষোভ সব পুলিশের উপর দিয়ে যাচ্ছে। আগামীতে আমরা এমন একটা পুলিশ চাই যারা নিরপেক্ষ থাকবে, যারা জনগণের পুলিশ থাকবে, যারা সত্যিকার দেশ সেবা করবে। আমার খুব খারাপ লাগছে, থানাগুলো পুড়াই দিছে, তারপরে সেখানে অনেক পুলিশকে পিটাইছে। মানে পুলিশ তো দিক বেদিক, এমনকি সাবারকোন থানায় দেখছি যে টিভিতে দেখলাম, এটা ইউটিউবে দেখলাম যে আপনার পুড়াই দিছে। পুড়াই দেওয়ার পর তারা গুলি করছে, আর্মি গেছে তাদেরকে সেভ করার জন্য। হ্যাঁ, আর্মি তাদেরকে সেভ করেছে, আর্মিকেও গুলি করছে, পরে তাদেরকে যাই হোক সেভ করে দিয়ে আর্মিদের ওই জায়গাটায় নিয়ে গেছে, আর্মিদের ক্যান্টনমেন্টে তাদেরকে নিয়ে গেছে। এর মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে এখানে ধরা পড়ছে, এর পুলিশ ধরা পড়ছে। আসলে না, আমি তো যাত্রাবাড়ির লোক, আমি যাত্রাবাড়ি থানায় কিন্তু দেখলাম যে পুলিশ দিক দিক ছোটাছুটি করতেছে, তারাও গুলি করতেছে। আমরা অনেকেই দেখলাম গুলি খেয়ে কিন্তু বিকালে কিন্তু আসছে, কিন্তু আসলে একটা সুস্থ বিবেকবান মানুষ ছিল না যে তাদের বিচার হোক। কিন্তু এইভাবে একজন মানুষকে হত্যা করা আসলে কোনো কাম্য নয়। জ্বালাও পোড়াও কিন্তু কোনো সমাধান হতে পারে না। এই জ্বালিয়ে পুড়িয়ে কিন্তু আমাদের এই দেশটাকে আমরা, আচ্ছা ওই যে থানাটা আমরা যে গঠন করব, থানাটা যে আমরা গঠন করব আগামীতে, এটা তো আমাদের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। এই টাকা তো আমাদের পকেট থেকেই যাবে। এখানে তো বহিঃশক্তি কোনো কেউ আসে না, না চায়না আসছে, না আমেরিকা আসছে, না ইন্ডিয়া আসছে, কেউ আসে না। কিন্তু সব আমাদের দেশে জনগণ। আর আপনি মনে করেন যে ইন্ডিয়া হাসিনাকে বাঁচাবে, ওইখানে সৈন্য পাঠাবে, এত সোজা না। এমনি দেখেন না, ইন্ডিয়ার প্রতিবেশী দেশ হচ্ছে আমাদের কি মায়ানমার, সেইখানে অস্থিতিশীল হয়ে গেছে, তাদেরও একটু জটিলতা। তারা মায়ানমারে ইন্ডিয়া কোটি কোটি ডলার ইনভেস্ট, বিলিয়ন বিলিয়ন ডলার তাদের পোর্ট, তারা ওই 7 সিস্টারে তারা জিনিস নেওয়ার জন্য সেইখানে বিদ্রোহ দেখা দিছে। ইন্ডিয়া কিন্তু সৈন্য পাঠায় নাই। আর আমাদের দেশের 10 থেকে 12 ডিভিশন সৈন্যকে যদি তারা ভোটের ফাইট করতে চায়, তাদেরকে কমপক্ষে 30 ডিভিশন সৈন্য করতে হবে আমাদের এগুলোকে ডিসমিস করার জন্য। একটা স্বাভাবিক। আর যদি মনে করেন ইন্ডিয়া এখানে ঢুকেই পড়ে, তাহলে কি আমেরিকা বলবে কোন আইনে তুমি ঢুকেছো? চায়নাকে ছেড়ে দিবে? পাকিস্তান ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। তো এইসব গুজবে আসলে কান দিয়ে লাভ নাই। এই যে পুলিশ ভাইগুলো যে মারা গেল, এগুলো কিন্তু আসলে দুঃখ হয়। আসলে তারপরেও বলি যে এইসব রেভলিউশন পরবর্তীতে কিন্তু এইসব সমস্যা দেখা দেয়। তারপরে সংখ্যালঘু ওরা যাতে নিরাপত্তায় থাকতে পারে। বাংলাদেশের এইরকম রেভলিউশন কিন্তু এই যে অনেক জায়গায় হয়েছে। আপনারা জানেন ইরানের যে রেভলিউশন হয়েছে শাহর আমলে, ইসলামী বিপ্লব ক্ষমতায় আসছে, তখন কিন্তু খোমেনি সাহেব কিন্তু ধরে রাখতে পারেন এই জনগণের আবেগকে। আমেরিকার অনেক রাষ্ট্রদূতের অফিসে হামলা করে ফেলাইছে। এইরকম মানে শাহের যেখানে আমরা গণভবন বলি, শাহের যে রাজপ্রাসাদ ছিল, লুটতারাজ হয় নাই। আমাদের দেশে দেখা গরু, ছাগল, হাঁস, মুরগি, ফ্যান, পাখা নিয়ে যাচ্ছে, সংসদে বসে গেছে, টেলিফোন করছে। আসলে যেই সংসদ বিনা ভোটের সংসদে তারা বসতে বসতে, মানে বিনা ভোটের সংসদ এত বছর দেখতে দেখতে এই প্রজন্ম সংসদে একটু বসি, চেয়ার টেবিল মাথা করে নিয়ে আসছে। তো এইসব রেগুলেশন পরবর্তীতে কিছু অরাজকতা হবে, এটাই খুব স্বাভাবিক। আর্মির পক্ষে কিন্তু কিন্তু চেক দেওয়া সম্ভব নয়। আর্মি কিন্তু এখন ব্যস্ত আছে কিভাবে একটা অস্থায়ী সরকার গঠন করে তাকে দায়িত্বভার দিয়ে কিভাবে তারা এই আস্তে আস্তে সরে যাবে। তারাও তো চাপে আছে। বাংলাদেশের এই ব্যাপারে কিন্তু খালি বাংলাদেশ বসে নাই, এখানে কিন্তু সবাই বসে আছে। সবার কিন্তু একটা স্বার্থ আছে। আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন, সবাই, অনেকের সাথে কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য আছে। আর্মি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারবে না। যার ফলে কিন্তু জনগণকে কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে। কোনো মানে কান কথায় মানে কি কান দেওয়া যাবে না, মানে এটা গুজবে কান দেওয়া যাবে না। তবে হত্যা কিন্তু কখনো আল্লাহ পাক ভালোবাসে না। হত্যা যারাই করছে তারাই কিন্তু মানে কি একটা বিপর্যস্ত হয়ে গেছে। তা আমি এই সরকারের কিছু আর্মি আছে যারা এই যে আয়নাঘর বানাইছে, আজকে জেনারেল আজমি বেরিয়ে আসলো, আরমান বেরিয়ে আসলো, এরকম অনেকে আছে। এই আয়নাঘরের পিছনে যে যারা জড়িত, এরা কিন্তু এখনো ঘুরতেছে।
যেসব আর্মি অফিসারগুলো কিন্তু ইউনাইটেড নেশনের গাড়ি ব্যবহারকারী ভেহিকেল ব্যবহারকারী ছাত্রদেরকে মারছে, পিটাইছে, এদের কিন্তু এখনও উর্দি পড়ে আছে। উচিত হচ্ছে এদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া, এদেরকে এখনও বরখাস্ত করা। এরা কী কারণে উর্দি পড়ে আছে? পুলিশের মধ্যে কিন্তু দেখেন বড় বড় অফিসাররা কিন্তু দলীয় ক্যাডার পালাইছে। মাঠে মারা পড়লো কি? একটা এসআই, একটা সিপাই, একটা এএসআই, একটা মুন্সি যারা ভিতরে ছিল। জিনিসগুলো বলা ঠিক না, আসলে বলছি, হয়তো বলবেন যে আর্মির পক্ষে কিন্তু সম্ভব না একলা। আবার আমাদের ছাত্র সমাজ যে রেগুলেশন করেছে, এখানে কোনো দল, এখন কিন্তু অনেক দল মধু খাবে। আর ওই 15 বছরের এই যে ফ্যাসিস্ট রেজিমের কিছু আত্মা কিন্তু আছে, সুবিধাবাদী কিছু আছে। এগুলোকে আগে আর্মিকে, প্রথম কথা হচ্ছে যে জনগণকে নিরাপত্তার জন্য আগে এইসব অস্ত্রধারীকে কিন্তু, অস্ত্র যেসব ধারীরা আছে এদেরকে কিন্তু নিষ্ক্রিয় করতে হবে। এগুলো কিন্তু অপারেশন পরিচালনা করতে হবে। যেসব জায়গায় দুর্নীতি পরায়ণগুলো, যেমন সামরিক অফিসারগুলো আছে, এদের চাকরি থেকে আগে বরখাস্ত করতে হবে। আয়নাঘরের সাথে যারা যারা জড়িত, গুম খুনের সাথে যারা যারা জড়িত, যারা নিরীহ ছাত্রদেরকে মারছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের মধ্যে যারা আছে তাদেরকেও নিয়ে আসতে হবে। আপনারা গুজবে কান দেবেন না, যেগুলো ভারতীয় পুলিশ ছিল, অমুক ছিল, আসলে এগুলো না। আমরা যদি চিন্তা করি, কিন্তু এইভাবে আসবে না। প্রতিটা দেশের একটা ফরেন পলিসি থাকে। তারা তাদের দেশকে, এখন দেখেন তাদের কিন্তু এখানে অনেক ইনভেস্টার আছে। 15 বছরে কিন্তু হাসিনা রেজিমকে টিকিয়ে রাখছে ভারত, যার ফলে কিন্তু ভারত সেন্টিমেন্ট কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করছে। আর ভারত সেন্টিমেন্ট কাজ করতে গিয়ে কিন্তু আমরা আমাদের দেশের কিছু পুলিশকে আমরা মারবো, এটা কিন্তু ঠিক না। তাদের আইনের আওতায় বিচার করা হোক। আমি আমার স্কুলে বা আমরা দেখি অনেক পুলিশের বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, অনেকের ভদ্র ব্যবহার, অনেক ভদ্র, দেখতেও সুন্দর। তাদের কথাবার্তা, আচার ব্যবহারে মনে হয় না তার বাবা পুলিশে চাকরি করে। অনেক ভালো অনেক ছেলেরা আছে, দেখলে মায়াও লাগে। বাবা অনেকে সাব ইন্সপেক্টর, অনেক বাবা সিপাই, অনেকে এএসআই। হ্যাঁ, অনেক পুলিশ আসে, স্যার যে কোনো সমস্যা বলবেন, অনেক মানবিকতা দেখায় আমাদেরকে। তো যাই হোক, আসলে এই যে রেগুলেশন পরবর্তীতে যে এই যে বিশৃঙ্খলা হওয়াটা, এটা কিন্তু স্বাভাবিক। তবে আমাদের সবাইকে সচেতন হতে হবে, কোনো গুজবে কান দেওয়া যাবে না। আর বিশেষ করে একটা অনুরোধ সবাইকে, যে যেইভাবে আসতেছে বিশেষ করে সংখ্যালঘুদের, এটাই তাদের কিন্তু সেফটি, নিরাপত্তা করতে হবে। সব জায়গায় কিন্তু আর্মি যাইতে পারে না। আর্মি কিন্তু এখন প্রেশারের মধ্যে আসছে। আর্মির আগের আবর্জনা শেষ করতেও কিন্তু অনেক সময় লাগবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপরে সরকারের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, অনেক ডকুমেন্টারি জিনিস আছে, অনেক অফিস আদালত আছে, যেটা আমাদের দেশের সভার্নিটির ক্রিয়েট করে। সেগুলোকে কিন্তু এই কনস্টিটিউশনাল এই জিনিসগুলো কিন্তু আর্মি কিন্তু সেভ করার জন্য কিন্তু ওখানে ব্যস্ত থাকবে। এখন পুলিশ কাজ করবে না, পুলিশ বলছে আমরা কাজ করব না। পুলিশের নিরাপত্তাটা কে দিবে? এই যে এতগুলো পুলিশ মারা গেছে, যাই হোক, তারা তো তাদের ফল ভোগ করছে। তা আগামীতে যে পুলিশটা হবে, তারা যাতে চিন্তা করে কোনো দলীয় কাজে, মানবিক পুলিশ হতে হবে, দলীয় কাজে যেতে দলীয় হুকুম যেতে পালন না করে। আগামী স্বরাষ্ট্রমন্ত্রী হবে মানবিক এবং গণতান্ত্রিক। জনগণের পয়সা দিয়ে পুলিশ আর্মি চলবে, আর আমাদের তাজা প্রাণগুলো নিয়ে যাবে এই হাসিনা রেজিম। হয় পুলিশ আর্মি, নাইলে কি কোনো বাহিনীর দ্বারা, এই যেগুলো খুন করে আজকে গণভবনে, সংসদের ওখানে গণকবর পাওয়া গেছে, এরা কারা করেছে তার এই রেজিমকে টেকানোর জন্য? শিক্ষিত কি ভদ্রলোক নাই? আজকে এই 15 বছরের যন্ত্রণা, আবর্জনা, প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে। তা আমাদের এই রেগুলেশনে এই ধরনের হতে হবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন না, সারা পৃথিবীতে যে বেরকমভাবে এইসব রেগুলেশন রয়েছে, অনেক সময় রেগুলেশন পরবর্তীতে কিন্তু
আপনার টিকে থাকতে পারে নাই। এই জন্য আমাদের এই ছাত্রদের যে রেভলিউশন, এইটা গণবিপ্লব, এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। শ্রীলঙ্কা হয়েছে, আপনারা জানেন সেখানকার অবস্থা কি। মানুষের ক্ষোভ, দীর্ঘদিনের চাপা ক্ষোভগুলো কিন্তু মানুষ বহিঃপ্রকাশ করেছে। তবে দেশের সম্পদ নষ্ট করে না। আমার মনে হয় 2-4 লাখ গাড়ি পড়ে গেছে, কত মানুষের প্রাণ গেছে, এই প্রাণগুলোকে ফিরিয়ে দেওয়া যাবে? কত শিশু চলে গেছে? এদের জন্য দায়ী যারা দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। প্রতিটা বর্ডারে পাহারা বসাতে হবে, যাতে পালায় না যেতে পারে। প্রতিটা এয়ারপোর্টে তো অনেকে ধরা পড়ছে, অনেকে বাসার মধ্যে আছে। তবে আইন নিজের হাতে না তুলে সুপর্দ করে। আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।